ইহান শঙ্কিত হয়। 1 বছর আগের কথা মনে পড়ে। সেদিন আনহাকে রাতে ও অন্তির বাড়ি তুলে দিয়েছিল, কিন্তু এত রাতে আনহা বাড়ি খুঁজছিল কেন? আর সাহানা আন্টি উনি কই? আনহার বাবাই বা কোথায়? এই 1 বছরে ওনাদের কোনো কথাই তো আনহা বলেনি। তাহলে তখনই আরেকটা কথা ভেবে নড়ে চড়ে উঠে ইহানের মাথার পোকাগুলো। আনহা কি কোনো বিপদে পড়েছে? যতদূর ইহান জানে, সাহানা আন্টির তো কোনো ভাই ছিল না। তাহলে আরমান কিভাবে আনহার মামা হয়? কিছুতেই কিছুর হিসেব মিলছে না। উত্তেজিত ইহান উঠে দাঁড়ায়। জিহাম বিয়ার চুমুক দিতে গিয়ে থেমে যায়। ইহানকে দাঁড়াতে দেখে বলে, কিরে, দাঁড়িয়ে গেলি যে? আনহা বিপদে আছে জিহাম। ড্যাম। বলেই পাথরে একটা লাথি মারে। হাতে থাকা বিয়ারের বোতলটা প্রচণ্ড জোরে ছুঁড়ে মারে। বলে, এতদিন ধরে আমি বুঝতে পারিনি আনহা কোনো বিপদে থাকতে পারে। আনহা ছোটবেলা থেকে চুপচাপ, কাউকে কিছুই বলে না। আর আমি শিট। সেটা ঠিক আছে, কিন্তু ওকে কিভাবে খুঁজে পাবি? আনার তো যাওয়ার সময় কিছু বলে যায়নি। তাছাড়া আমরা তো জানি না ও কোথায় গেছে। কথাটা শুনে ইহান নিরাশ হয়ে পাথরে বসে পড়ে। জিহাম কপাল কুঁচকে বলে, কিরে, বসে পড়লি যে? ইহান ভাবান্বিত হয়ে বলে, ভাবছি কি আমার দুলাভাইয়ের কথা। মানে? সন্দিহান হয়ে জানতে চাইল জিহাম। ইহান কিছুটা লজ্জা পেয়ে বলল, হয়তো আনহার হাজবেন্ড অত সুন্দর নয়, তাই আনহা পালিয়ে আসছে। মানে বলতে চাইছে আমার মতো লম্বা চওড়া হ্যান্ডসাম নয়। নাক সিটকাই জিহাম। মনে মনে বলে, সালা নিজের প্রশংসা নিজেই করে। দুনিয়ার সবচেয়ে হ্যান্ডসাম আর কেউ নেই। আমি জানি রে, আমি অনেক হ্যান্ডসাম। তাই হয়তো আমাকে দেখে আনহার নিজের বরকে ভালো লাগে না, তাই চলে আসছে। এবার জিহাম মুখ খুলে ক্রোধিত কণ্ঠে বলে, সালা ওর বিয়ের আগে যদি তোরে দেখে, তাহলে তোরে 9 বছরের পিচ্চি দেখেছিল। তখন তোর ওপর ক্রাশ খাইছে না রে? তাই বুঝি ওর প্রাপ্তবয়স্ক জামাই রে ওর মনে ধরে নাই? সিরিয়াসলি ইয়ার, অ্যালি পোলাও পাকানো বন্ধ কর। ধুরবাল, তুই শালা মন বুঝাস না। এখন চল আনহার বর দেখবো। কিন্তু ওরে পাবি কই? কথাটা শুনে কিছুটা চুপ হয়ে যায় ইহান। নিচের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভেবে কিছু একটা আউড়ে নেয়। অতঃপর জিহামের দিকে তাকিয়ে বলে, এই পৃথিবীর বুকে আছে তো? হ্যাঁ, কিন্তু কেন? ব্যাস, আনহাকে খুঁজতে আমার এটুকু যথেষ্ট। বেশ রাত করেই ইহান বাড়ি ফেরে। দরজায় নক করতেই আশাদ দরজা খুলে দেয়। বাবাকে দেখে কিছুটা চেপে আসে ইহান। মুখ থেকে বিয়ারের গন্ধ আসছে। আশাদ বিরক্তির নিঃশ্বাস ছাড়ে, গম্ভীর গলায় বলে, ভেতরে আয়, তোর বাপ আমি। ইহান নিচু মাথায় ভেতরে ঢুকতে ঢুকতে নিম্ন স্বরে বলে। আমি আবার কবে অস্বীকার করলাম? আস্তে বললেও কথাটা কানে গেল আশাদের। ইহানের মাথার পেছনে থাপ্পড় দিয়ে বলে, একটু বড় হ, বয়স তো কম হলো না, এখনো বাচ্চাদের মতো কি সব বকিস। বিয়ে করানোর সময় আমি ছোট, আর কথা বলার সময় বড় হতে হবে কেন? উফ, ছেলেটা নিয়ে আর পারি না। তোর মায়ের মাথা ব্যথা, তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। আমি তোর জন্য জেগে আছি। তোর মতো গরুকে জন্ম দিয়ে অপরাধ করছি, তাই না? দেওয়ার সময় আমার জিজ্ঞেস করছিল, এখন দোষ দাও। অস্ফুট গলায় বলল ইহান। কই না তো। তুমি খেয়েছো বাবা? দীর্ঘশ্বাস ছাড়ল আসাদ। বলল, তোর কি মনে হয়? ইহান আর আসাদ ইহানের রুমে খাটে বসে আছে। রান্না করা খাবার না খেয়ে এত রাতে বাইরে থেকে বিরিয়ানি আনিয়েছে। হঠাৎ ছেলের এমন দরদে কিছুটা বিস্মিত হলো আসাদ, কিন্তু সে জানে ছেলের নিশ্চয়ই কোনো অভিসন্ধি রয়েছে। না হলে তো এত রাতে বিরিয়ানি। কিন্তু কেমন একটা লাগছে ইহানকে, কিছুটা অগোছলো। ছেলেকে হাড়ে হাড়ে চেনেন আসাদ। ইহান শান্ত থাকলেও নিস্তেজ হয় না, কিন্তু আজকে কেমন একটা অন্য রকম লাগলো। প্রতিদিনের মতো অতটা সারও নেই ওর মাঝে। অন্ধকারে মোম জ্বালিয়ে টেবিলের উপর রাখল ইহান, তারপর চুপচাপ বসে রইল। এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ। আসাদ ছেলের এমন অস্বাভাবিক নীরবতায় কিছুটা উদ্বেগিত হলো। অশান্ত নদীর স্রোত সামলাতে না পারলেও তাতে ভয় থাকে না, কিন্তু হঠাৎ করে শান্ত হয়ে গেলে তা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণ হয়ে দাঁড়ায়। ইহানকেও তার তেমনই লাগে, অশান্ত নদীর মতো, যার স্থবিরতা বড্ড বেশি বেমানান। তাই তিনি স্নেহের সুরে জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে তোর? মন মরা কেন? ইহান চুপ। আসাদ আবার একই প্রশ্ন করলেন। এবারেও ইহান চুপ। তা দেখে আসাদ ইহানের কাঁধে হাত রাখেন, বললেন, কিছু কি লাগবে তোর? টাকা বা অন্য কিছু? এবার ইহান বাবার দিকে তাকায়, নির্লিপ্ত কণ্ঠে বলে, আনহাকে দিতে পারবে বাবা? কথাটা শুনেই ইহানের কাঁধ থেকে অজান্তেই হাত উঠে যেতে চায়, কিন্তু সরিয়ে নেওয়া হাতটা পুনরায় ইহানের কাঁধে রেখে শান্ত কণ্ঠে বলেন,
আনহাকে দিতে পারবো মানে? আসলে আনহার কিছু খবর আমার জানার ছিল, ওর অতীত নিয়ে। তুমি তো ওনাকে দেখিয়ে চিনে নিয়েছ, তার মানে তুমি আনহার ব্যাপারে জানো, ওর মা বাবা ঠিকানা যা কিছু। কেন, কি হয়েছে আনহার? আমার জানা মতে আনহা তো তোর সাথে ভার্সিটিতে। নেই বাবা, ওর মামা আজ ওকে নিয়ে গেছে। ওর মামা নিয়ে চলে গেছে মানে? ওর আবার কোন মামা? শাহানার ভাই আছে বলে আমি জানি না। দ্বিধান্বিত কণ্ঠে বলল আসাদ। আসাদের কথায় নিস্তেজ কণ্ঠে উদ্দাম ফিরে এসেছে ইহানের। বলে, তাহলে যে আনহা বলল ওর আরমান মামা। আরমান, এসব কি বলছিস? আর ওর মামা হতে যাবে কেন? পরক্ষণে কিছু একটা ভেবে শান্ত হলো। বলল, হ্যাঁ, আরমান ওর মামা, কিন্তু ওর আপন মামা নয়। শাহানার দুঃসম্পর্কের কোনো এক ভাই হবে। তবে লোকটা জঘন্য, ওর জন্যই তো বারবার শাহানাদের পরিবার বিপদে পড়েছে। কিন্তু আচ্ছা, আনহা ওই লোকটার সাথে গেল কেন? ইহান কিছুটা সংকোচ নিয়ে বলল, আনহা নাকি বিয়ে হয়েছিল, বাড়ি থেকে পালিয়েছে। কথাটা আমিও শুনেছি, কিন্তু তাতে আদৌ কতটা সত্যি আছে আমি জানি না। মানে? ইহানের চোখে বিস্ময়। আসাদ একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। বললেন, আনহার বাবা বেঁচে নেই, তিনি মারা গেছেন। যতদূর শুনেছি অ্যাক্সিডেন্টে তখন আনহা কেবল এসএসসি দিয়েছে। এখানে কেউ ছিল না, বিধায় শাহানা আনহাকে নিয়ে নিজেদের গ্রামে চলে যায়। বাবার বাড়িতেই থাকে আনহার নানা নানির সাথে। ঘটনাচক্রে আমি একটা কাজে আনহা যখন ভার্সিটির 4র্থ বর্ষে তখন ওদের গ্রামে যাই। যেহেতু আনহার বাবার সাথে ভালো সম্পর্ক ছিল, তাই ওদের বাড়ির ঠিকানা জানতাম। যেহেতু ওদের গ্রামে গিয়েছি, এজন্য আনহার বাড়িতেও গিয়েছিলাম আনহাকে দেখতে। ওর বাবার কাছে একটা ঋণ ছিল আমার। কি ঋণ? তোর হওয়ার সময় আমি আর্থিক সংকটে ছিলাম, তখন আনহার বাবাই আমাকে হেল্প করেছে। তাই যাই হোক, ওদের বাসায় গিয়ে জানতে পারলাম আনহার বিয়ে ঠিক হয়েছে ওদের এলাকারই চেয়ারম্যানের ছেলের সাথে। আমি ওকে আগে থেকে চিনতাম, আর এটাই ছিল সমস্যা। তুমি চিনলে সমস্যা কেন হবে? যার সাথে আনহার বিয়ে ঠিক হয়েছে সে ভালো ছেলে ছিল না ইহান। হ্যাঁ, দেখতে শুনতে শিক্ষা দীক্ষা সব দিকে ভালো হলেও চরিত্র ছিল জঘন্য। তবে আমি জানি না ও আনহাকে কেন বিয়ে করতে চেয়েছিল। যেহেতু ওই ছেলেকে আমি চিনতাম, কিন্তু ওর বিরুদ্ধে বলার মতো আমার কাছে প্রমাণ ছিল না। তাই আসার আগে শাহানাকে বলে আসি ছেলের ভালো করে খোঁজ খবর নিতে। তারপর আর কি, আমি চলে আসি ঢাকায়। এসে ব্যস্ততায় ওদের কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু তার কয়েক মাসের মাথায় আনাকে রাস্তায় দেখি। তবে আমার কেন জানি মনে হয় আনার সাথে ওই ছেলেটার বিয়ে হয়নি। কেন? শাহানা যথেষ্ট বুদ্ধিমতী মহিলা, আমার কথা শুনে নিশ্চয় ও খবর নিয়েছে। তাছাড়া না হলে আনহাই বা এখানে থাকবে কেন? তাহলে আনহা চলে গেল কেন? তা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, ওই ছেলেটার সাথে আনহার বিয়ে হলেও কোনোদিন সুখী হবে না। কিন্তু আনহা তো ওর কাছেই গেছে। সেটা কেন গেছে আমি জানি না, হয়তো মেয়েটার কপাল খারাপ তাই। বলেই চেয়ার ছেড়ে উঠে বসলেন আসাদ। পিছু ডাকে ইহান। বাবা, ওই ছেলেটার নাম কি? আসাদ হেসে বললেন, মাহিদ। পরের দিন সকালবেলা বেরিয়ে যায় ইহান। কিন্তু বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর দেখে জিহাম এসেছে, তবে বাইকে নয়, জিপে। ভ্রু কুচকায় ইহান। জিহাম ওকে দেখে বলে, উঠে আয় দোস্ত, অনেক ফুসলাইয়া ফাসলাইয়া জিপটা মামার থেকে বাগে আনছি। কিন্তু তুই জিপ দিয়ে কি করবে? জানতে চাইল ইহান। জিহাম হেসে বলল, আরে তোর কথা শুনে বুঝলাম বিয়ে হলেও আনাকে আনবি, আর বিয়ে না হলেও আনাকে আনবি, তাই ঝামেলা এড়ানোই ভালো। এই জন্যই ব্যবস্থা, জিপ নিয়ে আসছি। জিপ নিয়ে আসছে মানে? তুই কি আমার সাথে যাবি নাকি? ভাই, তুই যদি মরতে চাইতি তাহলে সেখানে হয়তো চাইতে চাইতাম না, কিন্তু তুই আনাকে আনতে যাবি, কেমনে না যাই বল? মানে তুই কি আনহার জন্য যাবি? দাঁত কিড়মিড়িয়ে বলল ইহান। তুই না আসলেই হিংসুটে। আনা আমার ফ্রেন্ড লাগে, ওর প্রতি আমারও মায়া আছে। কথা কম বলে উঠে আয়। ইহান আর কথা না বাড়িয়ে জিপে উঠে বসে। জিহাম জিপ চালাতে চালাতে বলে, কখন রওনা হবি? একটু পরে, সন্ধ্যার আগে ওখানে পৌঁছাতে হবে। যদি জানিস আনার সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে তো? ইহান চুপ। জিহাম আবারও একই প্রশ্ন করে। ইহান কিছুক্ষণ চুপ থেকে বলে, আগে তো দেখি সত্যিটা কি, তারপর না হয় ভাববো। তবে তার আগে আমাকে কিছু জিনিস নিতে হবে। কি? পুষ্টু হাসলো ইহান। বলল, সময় হলে দেখতেই পাবি। সন্ধ্যার অনেকটা পরে রাত 8টা নাগাদ বাবার দেওয়া ঠিকানা অনুযায়ী কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে ইহান। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বোধগম্য হলো না।
বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? ইহান আর জিহাম জিপ থেকে নেমে ভেতরে যায়। বাড়ির ভেতর ঢুকেই হতভম্ব হয়ে পড়ে। এত বিশাল বাড়ি, গ্রামের মধ্যে হলেও বাড়ি দেখে বোঝার জো নেই। বাড়িটা এত সুন্দরভাবে সাজানো কেন বলতো? জানতে চাইল ইহান। চারপাশ দেখে জিহাম মুখ কুঁচকে বলল, জানি না, কিন্তু দেখে তো মনে হচ্ছে। তখনই দুজনে একসাথে বলে উঠল, বিয়ে বাড়ি। কিন্তু কার বিয়ে? জানতে চাইল জিহাম। ইহান আর অপেক্ষা না করে গেটের অংশ পেরিয়ে ভেতরে যায়। লোক সমাগম, সাজগোজ অনুযায়ী এখানে কারোর বিয়ে হচ্ছে। বিয়ের সব কিছুই রেডি। হঠাৎ করেই জিহাম ইহানের কাজ চুলকাতে থাকে। ইহান বিরক্ত নিয়ে বলে, কি হয়েছে? ওদিকে দেখ, তাহলেই বুঝবি। তৎক্ষণাৎ বিয়ের আসরের দিকে খেয়াল যায়। সেখানে একটি মেয়ে লাল রঙের বেনারসিতে বউ সেজে আছে, কিন্তু ঘোমটার কারণে মুখ চেনা যাচ্ছে না। ইহান, এটা কি আনা? ইহান নখ কামড়ে বলল, বুঝতেছিস না, কিন্তু কেন মনে হচ্ছে? আচ্ছা, বিয়ে করা বউকে কেউ বিয়ে করবে? আনার তো বিয়ে হয়ে গেছে, তার মানে এটা আনা নয়। তখনই আনহার মামা বলে পরিচয় দানকারী আরমান নামের লোকটাকে দেখতে পায়। সর্বনাশ, কোনোভাবে ইহানকে যদি দেখে নেয় তাহলে তো হলোই। আরমানকে এগিয়ে আসতে দেখে ইহান দ্রুত জিহামের পিছনে লুকিয়ে পড়ে। জিহাম কারণ জানতে চাইলে ইহান জানায় এটাই আনহার সেই মামা। তখনই জিহাম গিয়ে আরমানকে ধরে। ইহান কিছু বুঝে উঠতে পারে না। আরমান যাতে না দেখে তাই পাশ কেটে ওদিকে চলে যায়। জিহাম আরমানকে কি বলে সেটাই শুনতে চায়। আচ্ছা চাচা, আপনাদের তো দাওয়াত দেওয়া হলো, কিন্তু খাওয়ার ব্যবস্থা কই? আরমান ভ্রু কুচকে জিহামকে দেখলো, বলল, তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। বিয়ে উপলক্ষে পুরো গ্রামকেই তো দাওয়াত দিছেন বইলা মনে হচ্ছে। আন্দাজে ঢিল ছুড়ল জিহাম। আরমান কিছুটা দ্বিধান্বিত হয়ে বলল, তা বলতে পারো, হাজার হলেও তো চেয়ারম্যানের পোলা, গ্রামে একটা মান সম্মানের ব্যাপার আছে। কিন্তু তুমি? জিহাম একগাল হেসে বলল, আমি তো এই গ্রামে থাকি না, বন্ধু শ্বশুর বাড়ি বেড়াতে আসছি, আর তাদের সাথে এই বিয়ে বাড়িতে আসছি। হেসে উঠলেন আরমান, বললেন, তাই বলো, তা তোমার বন্ধুকে? জিহাম কথা ঘুরিয়ে বলল, চেয়ারম্যানের কোন ছেলের বিয়ে হচ্ছে? কোন ছেলে আবার? ওনার তো একটাই ছেলে, মাহিদ। মাহিদ সাহেবেরই তো বিয়ে হচ্ছে। মাহিদ নামটা শুনেই ইহান সচকিত হলো। বউয়ের বেশে থাকা মেয়েটির দিকে তাকালো। ইশারায় জিহামকে বউয়ের পরিচয় জিজ্ঞেস করতে বলে। জিহাম মাথা নাড়িয়ে সায় দেয়। আরমানকে উদ্দেশ্য করে বলে, ওনার কি আগে বিয়ে হয়েছে? তাহলে কি দ্বিতীয় বিয়ে করছে? আরে ধুর, কি যে বলো, আগের বউর সাথে নতুন করে বিয়ে হচ্ছে। নতুন করে বিয়ে কেন? আসলে তখন ঠিকঠাকভাবে হয় নাই তো তাই। আর ওই মেয়ে তো আমার ভাগ্নি আন্হা। ছোট একটা হাফ ছাড়ে জিহাম। ও আচ্ছা। শব্দটা উচ্চারণ করে তখনই আরমানের ডাক পড়ে। তিনি আসছে বলে বিদায় নেন। উনি চলে যেতেই ইহান সেখানে আসে। জিহাম বলে, শুনলি তো, আর কি বলবো, মেয়েটা আনহাই। ইহান কোনো কথা না বলে শান্ত চোখে আনহার দিকে তাকায়। কিছুক্ষণের মাঝেই মাহিদের সাথে ওর বিয়ে। জিহাম ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলে, এখন কি করবি ইহান? বিয়ে নতুন করে হচ্ছে মানে আনহার বিয়ে হয়নি, কিন্তু এবার তো। দীর্ঘশ্বাস ছাড়ল ইহান, বলল, এখন কি কিছু করার আছে? মানে? মানে বলতে চাইছি, মুভিতে যেমন হয়, লোডশেডিং করে বিয়ে থেকে কন্যা নিয়ে ভেগে যাওয়ার আইডিয়ার মতো কোনো আইডিয়া হবে। জিহাম আশপাশ দেখল, বলল, আমার মনে হয় না। চারিদিকে দেখ, যে পরিমাণ প্রদীপ আর মোমবাতি আছে, তাতে তো গ্রামে কারেন্ট গেলে মোমবাতি জ্বালিয়ে বিয়ে পোড়ানোর রীতি আছে। তাছাড়া আরো বড় একটা সমস্যা। ইহান দাঁত মুখ খিচে বলল, চালায় ছায়ের আকাশ, সব তো কইলে। যেটা বাকি আছে সেটা না হয় ওকরাই দেয়া। তেমন কিছু না দোস্ত, বিয়ের আসরের দিকে তাকা, সব মাইয়াগুলোরই বউ লাগতেছে। এখন লাইট নিভিয়ে যদি আনার বদলে অন্য কেউ আইসা পড়ে, তাহলে কি হবে? ওরে সালা, এমনি টেনশন কম, তুই আরো দিতেছস। দুর্বল, আগে বল, আনারে নিয়ে যাবি কেমনে? ইহান দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, তুই শুধু জিপ নিয়ে রেডি থাক। কেমনে বউ নিয়ে ভাগি আপনি জানেন আনহা, আমি আপনাকে ভালোবাসি। তখনই বিয়ের জন্য ডাক পড়ে। কাজী সাহেব বউ সবকিছু রেডি করে বউয়ের কাছে কবুল বলানোর জন্য যাচ্ছে। এই শালা, আনহা তো কবুল বলে দিব, এখন কি করবো? জিহামের হাত খামচে বলল ইহান। ওরে বাবা ছাড়, ব্যথা পাচ্ছি। আর আমি কেমনে জানতাম? শালা আর একটু আগে আসলে টাইম পাইতাম না। দাঁত কিড়বিড়িয়ে বলল জিহাম। না, যা চাই না এই তাই করতে হবে দেখছে। কি করবি এই সময়? দ্বিধান্বিত হয়ে জানতে চাইল জিহাম। ইহান করুণ চোখে আনহার দিকে তাকায়। চোখ ছোট একটা নিঃশ্বাস ফেলে বলে, আমি মরে গেলে মাফ করে দিস দোস্ত। মানে?
কিন্তু জিহামের কথার আর কোনো প্রত্যুত্তর ইহান করল না। আনহার দিকে এগিয়ে গেল। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। ঠিক তখনই সবার সামনে থেকে আনহাকে বিয়ের আসর থেকে জোর করে হাত ধরে টেনে তুলল। হকচকিয়ে গেল আনহা। জিহাম শুকনো ঢোক গিলে বলল, শালা, তুই তো মরবি, লগে আমারেও মারবি, এইভাবে সবার সামনে। ইহান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আনহাকে জড়িয়ে ধরে। আনহা কি করবে বুঝতে পারছে না। পাথর হয়ে গেছে, চোখে পানি চলে এসেছে। ইহানকে না আঁকড়ে ধরতে পারছে, না ছেড়ে দিতে পারছে। অজান্তেই চোখ দুটো ছলছল হয়ে বলে ওঠে, ইহান। আনহার মুখে নিজের নাম শুনে আরও জোরে জড়িয়ে ধরে আনহাকে। ইহানের সমস্ত দুষ্টামি দর্শিপনা এক নিমিষে শেষ হয়ে বাচ্চামিতে পরিণত হয়। না চাইতেও ফুপিয়ে ওঠে। নিচের ঠোঁট কামড়ে বলে, আপনি আমাকে ছেড়ে যাওয়ার কথা কিভাবে ভাবছেন আনহা? আপনার রিহান আপনাকে ছাড়া কিভাবে থাকবে? একটা বারো কি ভেবে দেখেছেন? আনহা কিছু বলতে পারল না। আটকে রাখা কান্নাটা ততক্ষণে বর্ষার বাঁধ ভাঙা অশ্রুতে পরিণত হয়েছে। সব কিছু ভুলে ইহানকে জড়িয়ে ধরে। নতুন বউ নিজের বিয়ের আসরে আরেকটা ছেলেকে জড়িয়ে ধরেছে। ব্যাপারটা গ্রামীণ পরিবেশে কতটা দৃষ্টিকটু তা হয়তো বলার অপেক্ষা রাখে না। সেখানে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। হঠাৎ কোনো কিছুর টানে ইহান ছিটকে পড়ে। পিছনে ঘুরতেই লম্বা চওড়া সুদর্শন এক যুবককে আবিষ্কার করে। ইহান ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। মানুষটিকে চেনার চেষ্টা করে। তখনই আনহার মুখে ভয়ার্ত চিৎকার শুনতে পায়। না মাহিদ। বলে চিৎকার করে ওঠে। এতক্ষণে ইহান নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পায়। কিছুটা ইতস্তত হয়। আর চোখে জিহামের দিকে তাকায়। জিহাম দাঁত কেলিয়ে হাসে, কারণ ইহানের ধারণা ভুল। মাহিদ দেখতে ইহানের চেয়েও অনেক বেশি হ্যান্ডসাম। আসলে মাহিদের হাইটটা ইহানের থেকে বেশি। এই 6 ফুট 3-4 হবে। ইহানের তো 6 ফুট 1। ব্যাপারটা যেন ইহানের ভালো লাগলো না। পরক্ষণেই ভাবল, শালা মানুষ হিসেবে 6 ফুটে ঠিক আছে, এর চেয়ে বেশি হলে তো তালগাছ লাগবো। গার্লফ্রেন্ড কিস করতে গেলে 2-1 ফুট নিচে নামতে হইব। আচ্ছা, ব্যাটে আনহাকে কিস টিস, ছি, কি ভাবছে? তখনই একটা লাথি লাগলো ইহানের বুকে। ইহান কিছুটা ছিটকে দূরে সরে যায়। আনহা ইহানের কাছে যেতে নেয়। মাহিদ আনহাকে ধরে লোক ডাকে। তারা এসে ইহানকে ধরে নেয়। ইহান ছোটার চেষ্টা করেও পারে না। মাহিদ দাঁত কিড়মিড়িয়ে বলে, কে তুমি? আর আহনাবকে ধরার সাহস পেলি কোথায় থেকে? ও আমার স্ত্রী। ইহান নিজেকে ছোটানোর চেষ্টা করে বলল, ও তোর স্ত্রী আর আমার প্রেমিকা। ছোটবেলা থেকে ভালোবাসে ওনাকে। 1 বছর একসাথে থেকেছে। শালা আমার গার্লফ্রেন্ডকে আমার থেকে নিয়ে এসে বলো তোমার বউ? ছেলের হাতের মোয়া। কথাটা শুনে মাহিদের মাথায় আগুন জ্বলে উঠল। আনহার এরকম প্রেমিক আছে বলে ওর জানা ছিল না, তাও আবার ছোটবেলার। আনহার দিকে তাকাতেই দেখে ও পাথর হয়ে দাঁড়িয়ে আছে। মাহিদ ওর কাঁধ ধরে ঝাঁকিয়ে বলে, আনহা, ছেলেটা যা বলেছে তা কি সত্যি? আনহা কোনো কথা বলতে পারল না। একবার ইহান আর একবার মাহিদের দিকে তাকায়। নির্বিকার ও। মাহিদ ধৈর্যচ্যুত কণ্ঠে বলল, কি বলছি আমি? ছেলেটা কি সত্যি বলছে? তখনই ইহান চিৎকার করে বলে ওঠে, আনহা, আই লাভ ইউ। আপনাকে ভালোবাসি আমি ভেবেছিলাম আমার পাগলামি দেখে আপনি হয়তো বুঝে নেবেন, কিন্তু না, আপনি আমার পাগলামিগুলোকে ছেলে মানুষে ভেবেছেন। আজ আমি নিরুপায়, বলতে বাধ্য হচ্ছে ভালোবাসি আপনাকে। কথাটা শোনা মাত্রই মাহিদ আনহার হাত ছেড়ে ইহানকে চরম নিষ্ঠুরভাবে মারতে লাগলো। প্রতিটা আঘাতে ইহানের আর্তনাদ যেন আনহার বুকে রক্তক্ষরণ করছে। ও ইহানের কাছে যেতে চায়, কিন্তু ওখানের কিছু মহিলা মাহিদের কথাই ওকে ধরে রেখেছে। আনহা চিৎকার করে কাঁদছে আর মাহিদকে বলছে, প্লিজ ওকে ছেড়ে দাও, ও মিথ্যে বলছে, এরকম কিচ্ছু নয়, প্লিজ মেরো না ওকে। এতগুলো লোকের সাথে পেরে উঠছে না ইহান, তবুও অনেক কষ্টে বলছে, আমি সত্যি বলছি আনহা, প্লিজ এবার অন্তত আমাকে বুঝুন। ক্লান্ত হয়ে পড়েছে আমি আপনার বোঝার অপেক্ষায়। কথাটা শুনে মাহিদের রাগ আরও বেড়ে গেছে। ইহানকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, আর একটু হলে মরে যাবে। তখনই লোকজন এসে ওকে আটকায়। মাহিদ নিজেকে শান্ত করে আনহার দিকে তাকায়। কিছু একটা ভেবে আনহার কাছে যায়। শক্ত গলায় বলে, এই জন্য চলে গিয়েছিলি তাই না? না। মাথা নাড়িয়ে না করলো আনহা, কিন্তু মাহিদ শুনল না। ওর হাত ধরে বলল, এখন তুই আমাকে বিয়ে করবি, তারপর তোর আর তোর প্রেমিককে মজা আমি দেখাবো। বলেই টেনে হিচড়ে আনহাকে নিয়ে যেতে লাগলো, কিন্তু আটকে যায়।
পিছন ফিরতেই বিস্মিত হয়। এত মার খেয়েও ছেলেটা উঠে দাঁড়িয়েছে। মাহিদ আর কিছু করার আগেই ইহান নিজের পকেট থেকে একটা ছুরি বের করে। মাহিদ আনহার ডান হাত ধরে আছে, তাই ইহান আনহার ডান হাতের বাহুতে ছুরি বসিয়ে নিজের দিকে টান দেয়। তৎক্ষণাৎ হাত কেটে রক্ত বের হতে শুরু করে আনহার। সঙ্গে সঙ্গে মাহিদ ওর হাত ছেড়ে দেয়। তখনই ইহান ছুরিটা মুখে ধরে নিজের পিঠে শার্টের নিচে লুকিয়ে রাখা গানটা বের করে আনহার কপালে ঠেকায়। আকস্মিক এমন ঘটনায় সবাই থ। মাহিদ উত্তেজিত হয়ে বলে, এই ছেলে, তুমি না আহানকে ভালোবাসো? তুমি আনহাকে আঘাত করলে কেন? ওরে ভাই না হওয়া দোলা ভাইয়ের হতে যাওয়া সতীন, আমার কি বাপ্পারাজ মনে হচ্ছে? ভালোবাসে মানুষকে আরেকজনের হাতে তুলে দেব নাকি দিলদার মনে হচ্ছে? ভয় পেয়ে পালাবো? আমি বাংলা ছবির নায়ক না। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর এখন পর্যন্ত একটা ছেলের সাথে উনি কথা পর্যন্ত বলতে পারেনি। তোমার সাথে বিয়ে দিব দেখা কে? আমার বুঝি কষ্ট হয়নি? আনহার আমি নিয়ে যেতে না পারলে এখানে শেষ করে দিয়ে যাবো, তারপর করিস তুই বিয়া। দেখো, চুপ শালা, বেশি কথা বলে আনহার বদলে তোর পেটে 6টা গুলি ছাইড়ে দেব। সর এখান থেকে। আচ্ছা আচ্ছা। মাহিদ কিছুটা সরে গেল। ইহান জিহামকে জিভ বের করায় ইশারা করল। জিহাম ইশারা পেয়ে চলে যায়। তৎক্ষণাৎ আনহা কাঁদতে কাঁদতে বলে, কি পাগলামো করছিস? চলে যা এখান থেকে। আমার জন্য তোর কোনো ক্ষতি আমি চাই না ইহান। কথাটা শুনে বিরক্ত হয় ইহান। বলে, আপনি না চাইলেও কিছু করার নেই, তাই স্বপ্নের মতো কান্নাকাটি বন্ধ করেন। আনহার প্রচণ্ড ভয় হচ্ছে, কিন্তু নিজের জন্য নয়, ইহানের জন্য। মাহিদ ইহানের সাথে কি করবে জানে না। ইহান বন্দুক দেখালেও আনহাকে আঘাত করবে না সেটা আনহা জানে। আর কোনোভাবে মাহিদ সেটা টের পেলে ওকে আস্ত রাখবে না। তাই আনহা মিনতি করে আবার বলল, প্লিজ ইহান, তুই চলে যা। আনহা চলুন। ইহান, তুই একটা কাজ কর, বন্দুকটা দিয়ে আমায় মেরে ফেল। ধুর বাল। আনহাকে নিয়ে গেটের দিকে যাচ্ছে আর ফিসফিস করে বলছে, ইচ্ছে হচ্ছে সত্যি সত্যি আপনাকে মেরে ফেলে, কিন্তু খেলনার বন্দুক দিয়ে তো আর মানুষ মারা যাবে না। কথাটা শুনে আনহা বিস্ফোরিত চোখে ইহানের দিকে তাকায়। ইহান অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি আসল বন্দুক জোগাড় করতে পারেনি, তাই রাস্তা দিয়ে আসার সময় 60 টাকা দিয়ে খেলনার বন্দুক কিনে আনছে। আসল বন্দুকের মতোই দেখতে, বাকিটা আপনার উপর। আপনি কি করতে চান? আনহা করুণ চোখে মাহিদের দিকে তাকায়। এবার ভয় হচ্ছে, এই ছাগলটা কি বলবে বুঝতে পারছে না। শেষ পর্যন্ত খেলনার বন্ধু। এখানে যদি কেউ খুনাক্ষরেও এই কথা জানতে পারে সর্বনাশ হবে। তৎক্ষণাৎ ইহান বলল, আনহা, আপনার পায়ে ধরে প্লিজ, নাকি আমি বন্ধ কইরে চলেন। বেশি তিরিং বিরিং করলে আমারই গুলি চালাইতে হইব, যা করলে মরা ছাড়া উপায় নেই। প্লিজ চলেন, এই বয়সে মরার শখ নেই, কম করে হলে আমার 3টা বাচ্চার বাপ হইতে হইব। বাঁচি ধরছে তাই বলছে চলেন। আনহা কিছু বলতে পারছে না, দম নিতে কষ্ট হচ্ছে। ইহানের কথা শোনার চেয়ে বোধহয় বিষ খাওয়া বেটার ছিল। আনহার নীরবতায় ইহান আবার বলল, আনহা, আপনার বিয়ে করার শখ থাকলেও আমার মরার ইচ্ছে নেই, তাই পায়ে ধরতেছি চলেন। তৎক্ষণাৎ গেটের কাছে যায়। জিহাম জিপ স্টার্ট দিয়ে দাঁড়িয়ে। ইহান বাইরে বেরিয়ে আনহাকে গেটে তালা লাগাতে বলে। আনহা তালা লাগাতেই ইহান আনহাকে জিপে তুলে মাহিদকে উদ্দেশ্য করে বলে, ভাই, তুই ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছিস। আমি ভাই মানুষ ভালো না। আমি তারপর জানি কি ছিল, জেহাম ডায়লগটা ভুলে গেছে। কথাটা শুনে আনহা সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। জিহামকে তাড়াতাড়ি যেতে বলে ইহানের কলার ধরে বলে, আমার খচ্চর পোলা, ডায়লগ বাজি কম কর। এত কিছু কইরাও তোর শিক্ষা হয় নাই। এই কাণ্ডে সবটা যেন সবার মাথার উপর দিয়ে গেল। কি হতে কি হয়ে গেল। বেশ কিছুটা এগিয়ে গাড়ি রাস্তায় উঠতে জিহাম থেমে গেল। আনহা আর ইহানকে জিপ থেকে নামতে বলে। ওরা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। জিহাম চিন্তিত মুখে বলে, ওরা আমাদের পিছে ধাওয়া করছে, কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাবে। আর যদি একবার নাগালে পায় তাহলে কোনোভাবেই আনাকে নিয়ে যেতে পারবো না। তাছাড়া তোকেও ছাড়বে না। ওরা আমাকে খেয়াল করেনি, চেহারা ভালোভাবে দেখছে কিনা জানি না। আমি জিপ রেখে যেতে পারবো না। তোরা বরং সিএনজিতে করে এখান থেকে স্টেশনে যা, সেখান থেকে ট্রেনে ঢাকায়। আমি ওদের অন্যদিকে নিয়ে যাই। হ্যাঁ, কিন্তু এতে তো রিস্ক হয়ে যাবে জেহাম। হ্যাঁ জিহাম, প্লিজ এমন করো না, আমাদের সাথে চলো। সশঙ্কিত হয়ে বলল আনহা। জিহাম হেসে বলল, তুমিও কি ইহানের মতো অবুঝ হয়ে গেলে আনা? পরিস্থিতিটা বুঝতে চাইছো না কেন? একসাথে থাকলে তিনজনেই ধরা খাবো, আর আলাদা গেলে আমাকে সন্দেহ করার চান্স আরো কমে যাবে। আমার সাথে তোমাদের না দেখলেই ওরা আরো বেশি বিভ্রান্ত হয়ে যাবে। তোমরা যে জিপে গেছো সেটা এটাই কিনা? কিন্তু জেহাম ঠিকই বলছে আনহা, আমাদের আলাদা হওয়া উচিত।
প্লিজ আনা। বলল জিহাম। আনহা কিছুটা ভেবে ওদের কথায় সম্মত হয়। তখনই জিহাম অনেকটা দূরে মাহিদের লোকজনের আসার আভাস পায়। জিহাম ওদের দ্রুত সেখান থেকে সরে যেতে বলে। জিপে উঠতে চাই। তখনই ইহান ওকে টেনে জড়িয়ে ধরে। জিহাম বিরক্তি নিয়ে ওকে ছাড়িয়ে বলে, পরীক্ষায় ফেল করেছি তাই, না হলে তোর সিনিয়র থাকতাম শালা। আমার মতো শুটিং ছেড়ে তাড়াতাড়ি এখান থেকে যা। জিপে উঠে জিপ স্টার্ট দেয়। কিছুক্ষণের মাঝেই সেখান থেকে মাহিদের গাড়ি পাস করে। ওরা জিহামের জিপের দিকে এগিয়ে যাচ্ছে। ওরা ওখান থেকে চলে যেতেই আনহা ইহান রাস্তার পাশের ঝোপ থেকে বেরিয়ে আসে। একটা গ্রামীণ সিএনজি ভাড়া করে জিহাম যেদিকে গেছে ঠিক তার বিপরীত দিকে এগিয়ে যায়। আধ ঘন্টার মাথায় ইহান আনহা স্টেশনে পৌঁছায়। ঢাকার ট্রেন ছাড়ার হুইসেল দিয়ে দিয়েছে। ওরা কোনো মতে দৌড়ে ট্রেনটাকে ধরতে সমর্থ হলো, কিন্তু ট্রেনে উঠে বাঁধল বড় বিপত্তি। না আছে ট্রেনের টিকিট। ইহান নিজের পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগ নেই। হয়তো হটকারী তাই কোথাও পড়ে গেছে। আর আনহার কাছে টাকা পয়সা থাকার প্রশ্নই আসে না। বিয়েতে তো টাকা নিয়ে বসেনি, তবে আগে থেকে পালানোর কথা জানতো তাহলে বোধহয় টাকা নিয়ে আসতো। কিন্তু এখন কি হবে? টিটি যদি এই কথা জানতে পারে তাহলে তো সর্বনাশ। এদিকে আনহা বিয়ের বেনারসিতে বউ সেজে রয়েছে। ইহান তো রক্তাক্ত। তখনই কারোর ডাক শুনতে পেল ইহান। পিছনে ফিরতেই চমকে ওঠে। এ তো ট্রেনের টিটি। ইহান ভয়ে ভয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই লোকটি চশমার ভেতর থেকে আর চোখে আনহা আর ইহানকে দেখল। কিছু একটা লিখতে লিখতে গম্ভীর কণ্ঠে বলল, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ বোধহয়। ইহান আর আনহা নিজেদের মুখ চাওয়াচাওয়ি করল, কিন্তু লোকটি তাতে ভ্রুক্ষেপ দেখালো না। বিরক্তি ঝরা কণ্ঠে বলল, তোমাদের দেখেই বোঝা যাচ্ছে প্রেমিক প্রেমিকা। বাবা মা রাজি হয়নি বলে মেয়েকে নিয়ে পালিয়েছো। তোমার রক্তাক্ত হাত পা তা জানান দিচ্ছি। হে ছোকরা, তা মেয়ে, আমি কি ঠিক বলেছি? আনহা কিছুটা অপরাধীর কণ্ঠে বলল। সরি, আমাদের কাছে ট্রেনের টিকিট বা টাকা কিছুই নেই। হাসলেন লোকটি, বললেন, আমি কি এসবের কথা জিজ্ঞেস করেছি? তাছাড়া বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় এত খেয়াল থাকে না। জীবনে তো আর কম কিছু দেখলাম না। কত ছেলে মেয়ে এভাবে গিয়ে এসেছে, তাও অগণিত। দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি, বললেন, আমি কখনো এমন করতে চেয়েছিলাম, কিন্তু তার সুযোগ হয়নি। তাহলে এখন? জানতে চাইল ইহান। লোকটি কিছুটা ইতস্তত হয়ে বলল, তোমরা এখানে থাকতে পারবে না। তোমরা বরং ট্রেনের শেষ বগিতে চলে যাও। সেখানে আপাতত কেউ থাকে না, একা সময় কাটাতে পারবে। তাছাড়া তোমাকে বউর বেশে আর ছেলেটাকে রক্তাক্ত অবস্থায় দেখলে অবান্তর কিছু ভেবে নেবে, তা কখনোই সুখকর হবে না। তাই বলছি। আনহা আর ইহান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অতপর তার সাথে পেছনের বগিতে যায়। আসলে সেখানে কেউ নেই। লোকটি ওদের এখানে থাকতে বলে ওষুধ আনতে চলে যায়। তারপর সেই সরঞ্জাম দিয়ে আনহা নিজের বাহু পরিষ্কার করে। ইহানের কাটা জায়গা মুছে অ্যান্টিসেপটিক দেয়। ওদিকে মাহিদের লোকজন জিহামের গাড়ি থামিয়ে চেক করেছে, কিন্তু আনহা আর ইহানকে পায় না। এটাও ভেবে পায় না এই জিপটাই সেই জিপটা কিনা, কারণ জিহাম যাওয়ার সময় কয়েকজনকে পৌঁছে দেওয়ার কথা বলে জিপে ওঠায়। অনেকটা সময় কেটে গেছে। এখন প্রায় মধ্যরাত। ক্লান্তির ধকলে ওখানে একসময় ঘুমিয়ে যায় আনহা ইহান, কিন্তু বাতাসের দাপটে শিউরে উঠছে আনহা। হঠাৎ ওর ঘুমটা হালকা হয়ে ভেঙে যায় কারো আবছা ডাকের শব্দে। আনহা চোখ মেলে দেখে ইহান কাঁপছে, প্রচণ্ড কাঁপছে। আনহা দ্রুত ইহানকে ধরে। তখনই বুঝতে পারে ইহানের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ব্যথার কারণে ঝাঁকিয়ে জ্বর এসেছে ইহানের। যদিও ব্যথার ওষুধ খাইয়েছিল, টিটি লোকটি এনে দিয়েছিল, কিন্তু তবুও জ্বর আসছে। ইহান শীতে রীতিমতো কাঁপছে। আনহা কুলকিনারাহীনভাবে ইহানকে জড়িয়ে ধরে। শাড়ির আঁচল দিয়ে ইহানকে আগলে নেয়। তখনই ইহান ঘোর কণ্ঠে বেঁধে যাওয়া কণ্ঠে আনহাকে ডেকে ওঠে। আনহা কান্নারত অবস্থায় বলে, কি হয়েছে ইহান? তোর কষ্ট হচ্ছে? আমি বরং টিটি আঙ্কেলকে ডেকে আনি। আনহা উঠে যেতে চাইলে বাদ সাধে ইহান, বলে, সেই ছোট্টবেলা থেকে আমি আপনাকে ভালোবাসি, আপনি জানেন। আনহা স্তব্ধ হয়ে গেল। এর কি উত্তর হবে ভেবে পেল না, কিন্তু তবুও নিজেকে স্বাভাবিক করে বলল, জানি তো, ছোটবেলা থেকে তুই আমাকে জ্বালাস। ভালোবাসা না থাকলে কি জ্বালাতি? কথাটা শুনে বিদ্রুপাত্মক হাসল ইহান, বলল, আপনি আবার ভুল ভাবছেন আনহা। আমি ভালোবাসার কথা বলিনি। আমি তো। ব্যথায় কুকড়ে উঠল ইহান। আনহাকে অস্থির হতে দেখেই বলল, আচ্ছা আনহা, আমাদের মাঝে কি অন্য ধরনের সম্পর্ক হতে পারে না? আর 5টা সাধারণ মানুষের যেমন হয়? আনহা চুপ। ইহান তাতে আবার বলল,
আমি না জানি না আনহা, আপনার প্রতি আমার কিসের অত টান। আপনি আমাকে ছেড়ে চলে গেলে বিশ্বাস করেন, আমি একদিনের জন্য আপনাকে ভুলতে পারিনি। বারবার কেবল এটাই মনে হতো কবে আপনার সাথে আমার দেখা হবে। আমি আপনাকে জিজ্ঞেস করব, কেন মিথ্যে বলেছিলাম সেদিন? কেন মিথ্যে বলেছি শুনবি? হাসলো ইহান, বলল, বলতে হবে না, বড় হওয়ার সাথে সাথে পৌঁছে গেছে। কিন্তু এটা এখনো বুঝলাম না, আপনি আমার কে, কি সম্পর্ক আমার আপনার সাথে। সেদিন যখন ভার্সিটিতে আপনার সাথে দেখা হয়েছিল, আপনি জানেন না আমার অবস্থা কেমন ছিল, কতটা খুশি ছিলাম আমি। তারপর যখন আমার দেওয়া লকেটটা আপনাকে এত যত্নে রেখে দিতে দেখি, না চাইতেও মনে একটা লোভ জন্মে যায়। কিসের লোভ? দ্বিধান্বিত হয়ে জানতে চাইল আনহা। কিসের লোভ? দ্বিধান্বিত হয়ে জানতে চাইল আনহা। হাসলো ইহান, আনহার গালে আলতো করে হাত ছোঁয়াই। আমার আপনি মই তুমি কি পাবার লোভ, তার সাথে আজীবন থাকার লোভ। কিন্তু আমি এখনো জানি না কিভাবে তা সম্ভব আনহা। আপনি একদিন চলে যাবেন, আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবেন। আমি না কোনোদিনই ভাবতেই পারি না আপনাকে ছাড়া থাকতে হবে, কিন্তু কোনোদিন ভেবে উঠতে পারিনি আপনাকে নিজের কাছে কিভাবে রাখবো। আমি এখনো জানি না কেন আপনার সাথে থাকতে চাই, শুধু জানি ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আপনি কি থাকবেন আমার সাথে? ইহানের কথায় আনহা ওর চোখের দিকে করুণ চেহারায় তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। বলবেও বা কি? ইহানের প্রশ্নের জবাব যে আনহার কাছে নেই, কারণ ইহানের প্রশ্নটাও যে অস্পষ্ট। কি বলতে চাইছে ইহান? ওর কথায় আনহা নিজের জন্য ভয়ঙ্কর এক অনুভূতির ছোঁয়া পাচ্ছে, কিন্তু ইহানের আচরণে ও বুঝতে পারছে ইহান কি চাইছে, তা হয়তো ও নিজেও জানে না। আচ্ছা, এটা কি ভালোবাসা? কিন্তু কেমন? শুধুই কি একে অপরের সাথে থাকার, নাকি অন্য কিছু? জানতে চাইল আনহা, ইহান কেন বারবার এমন করে। ইহান তুই? কিন্তু এ কি? তখনই খেয়াল করে ইহান ঘুমিয়ে গেছে। দেখেই নিরাশ হয় আনহা। করুণ চোখে ইহানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, ভাবে হয়তো নিয়তি চায় না এমনটা হোক। সকালে ট্রেনের টিটিকে বিদায় জানায় ওরা। উনি অনেক হেল্প করেছেন ওদের, কিন্তু সমস্যা বাধে আনহার বিয়ের পোশাক নিয়ে। বউয়ের সাজে আনহাকে নিয়ে যাওয়াটা অনেকটা দৃষ্টিকটু লাগে। তার উপর ইহানের রক্তে মেখে আছে ওর শরীর। ইহান ওকে স্টেশনে ওয়েট করতে বলে কোথাও একটা চলে যায়। আনহা ওকে যেতে নিষেধ করলেও শোনে না। আনহাকে স্টেশনের বেঞ্চে বসে ওর জন্য অপেক্ষা করে, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও ইহানের নামগন্ধ খুঁজে পায় না। ভীত হয় আনহা, মনে বাসা বাঁধে চেনা এক ভয়। তবে কি মাহিদ? আনহা উন্মাদের মতো আশপাশ দেখে ছুটে যেতেই কারো সাথে ধাক্কা খায়। আনহা, আপনি এভাবে ছুটছেন কেন? আনহা কোনো কথা না বলে ইহানকে জড়িয়ে ধরে, কান্নায় ব্যস্ত হয়ে বলে, কই গিয়েছিলি তুই? এতক্ষণ লাগে আসতে? আমি আরো ভেবেছি। ইহান আশেপাশে তাকিয়ে অস্বস্তির শ্বাস ছাড়ে, শুকনো গলায় বলে, আসলে জামা আনতে দেরি হয়ে গিয়েছিল, এবার ছাড়ুন আমাকে। ইহানের কথায় হুঁশ ফেরে আনহার, দ্রুত ছেড়ে দেয় ওকে। খেয়াল আসতেই দেখে আশপাশের মানুষ ওদের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। তাদের চোখের ভাষা বুঝতে ইহান বা আনহার কারোরই বেগ পেতে হয় না। ইহান কথা না বাড়িয়ে হাত ধরে সেখান থেকে আনহাকে নিয়ে চলে আসে। স্টেশনের ওয়াশরুমে নিয়ে যায় আনহাকে। হাতে থাকা প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, আনহা, এটা পরে আসুন। আনহা ইহানের দিকে তাকায়, ও অন্যদিকে তাকিয়ে আছে। আনহা বেশ বুঝেছে ওর তখনকার বিহেভে কিছুটা ইতস্তত ইহান। নিজের এমন হঠকারিতার কাজে আনহা নিজেও কিছুটা লজ্জিত। ও নিচু স্বরে বলল, সরি ইহান। সচকিত হয় ইহান, উৎসুক কণ্ঠে জানতে চায়, সরি কেন? আসলে তুই ফিরে না আসাতে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম মাহিদ আমাকে ধরে নিয়ে গেছে, তাই তো? আর সেই ভয়ে আমাকে পেয়ে জড়িয়ে ধরেছেন। ইটস ওকে, আমি সেই জন্য কিছু মনে করিনি। আমি শুধু ভাবছিলাম ওখানে যদি কেউ না থাকতো তাহলে চান্সটা আমিও নিতাম। রাগান্বিত চোখে তাকায় আনহা। ইহান কথা ঘুরিয়ে বলে, বলতে চাচ্ছি আপনাকে সান্ত্বনা দিতাম, কিন্তু আপনি ওখানে যেভাবে ধরেছিলেন মনে হচ্ছিল আমরা। আমি শাড়িটা বদলে আসি। ইহানের কথা শেষ করতে না দিয়ে আনহা ভেতরে চলে গেল। ইহান কিছুটা মনক্ষুণ্ণ হলো, কিন্তু গায়ে মাখল না। এ তো রোজকার সাধারণ ব্যাপার। কবে আবার আনহায় ওর এসব ছেলেমিতে পাত্তা দিয়েছে। ইহান আনহাকে নিয়ে অন্তির বাড়ি না গিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছে। কলিং বেল চাপতেই অপর্ণা এসে দরজা খুলে দেন। ক্রোধিত কণ্ঠে বলে, কাল রাতে কই ছিলি তুই? তৎক্ষণাৎ খেয়াল যায় ওর সাথে থাকা আনহার দিকে। ভ্রু কুচকান তিনি। ইহানকে উদ্দেশ্য করে বলে, আনহা এখানে? তুই আনহাকে নিয়ে এসেছিস কোথা থেকে? আর তুই কাল রাতে কই ছিলি? ফোনটাও অফ করে রেখেছিস। ঘরে ঢুকতে দিবা নাকি বাইরে বসে সব কথা বলতে হবে? বিরক্তির সুরে বলল ইহান।
ছেলের কথায় কিছুটা দমলেন অপর্ণা। মাথা নেড়ে অসন্তুষ্ট গলায় ভেতরে আসতে বললেন। কিছুক্ষণ বাদেই আসাদ অফিসে যাবে। তিনি রেডি হয়ে ইহান আনহাকে দেখতে পাই। আনহাকে এখানে দেখে ভ্রু কুঁচকে তাকায়। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে ইহান ওনাকে নিয়ে নিজের রুমে যায়। ওনাকে সব কথা খুলে বলে। সবটা শুনে আসাদ চিন্তিত কণ্ঠে বলেন, এবার কি করবি? কিছু ঠিক করেছিস? বুঝতে পারছি না, অনেক অন্যগত রাকেটের রিস্ক হয়ে যাবে, তাই বাধ্য হয়ে বিছানায় বসে মাথা নিচু করে জবাব দেয় ইহান। আসাদ ছেলেকে সাহস দিয়ে বললেন, এনেছিস, বেশ করেছিস। অসহায় একটা মেয়ে কোথায় বা যাবে বলতো? কিন্তু মা, অপর্ণাকে নিয়ে তুই ভাবিস না, ওকে আমি সামলে নেব। তুই শুধু আনহার খেয়াল রাখ। ওর বাবার কাছে আমি ঋণী। আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। ইহানের কাঁধে হাত রেখে চলে যায়। অপর্ণার সাথে কথা বলে, কিন্তু তিনি কিছুতেই আনহাকে এখানে রাখতে নারাজ। বাড়িতে জোয়ান ছেলে থাকা অবস্থায় কোনোভাবেই তিনি একটা মেয়েকে ঘরে রাখতে চান না। তার উপর যে মেয়েটার জন্য তাদের বিপদ হতে পারে। কিন্তু আশাদের জোরের কাছে ব্যর্থ হন। সকালের খাবারটা ইহান বাবা মায়ের সাথেই করে, আর ট্রেতে করে কিছু খাবার আনহার জন্য নিয়ে যায়। আনহা বাড়ির খালি একটা রুমে রয়েছে, খেতে চাইছিল না, তাই নিজের খাওয়া শেষে ইহান ওর জন্য খাবার গুছিয়ে আনে। খাবার প্লেটটা টেবিলে রেখে বিছানায় ওর পাশে বসে বলে, কিছু খেয়ে নিন। আমার ভালো লাগছে না, আমি খাবো না। তুই খেয়েছিস? মাথা নাড়িয়ে সম্মতি দেয় ইহান। ও খেয়েছে, কিন্তু কেমন খেয়েছে তা হয়তো বলতে পারবে না। আনহা তখনও নিশ্চুপভাবে বসে রইল। হঠাৎই ইহান জিজ্ঞেস করল, কে মাহিদ আনহা? আর আপনার সাথে ওর বিয়ে ঠিক হলোই বা কি করে? আনহা চুপ। তাতে ইহান আবার জিজ্ঞেস করে, কি হলো বলবেন না? কি হয়েছে? তাহলে আমি এটাই ভাববো আপনি মাহিদকে ধোকা। গর্জে ওঠে আনহা, চেঁচিয়ে বলে, চুপ কর ইহান। ওই লোকটার নাম আমার সামনে নিবি না। ও একটা খুনি। আমার বাবাকে খুন করেছে ও। ওর জন্যই আমার বাবা মরেছে। ওই লোকটাকে জাস্ট সহ্য করতে পারি না আমি। বলেই অঝরে কাঁদতে লাগলো আনহা। আনহার কথায় অবাক হলো ইহান। আপনার বাবাকে মেরেছে মানে? তাহলে আপনি ওকে বিয়ে? ওটা আমার ভাগ্য ছিল যে ওর মতো একটা মানুষের সাথে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। একটু একটু করে নিজের অনুভূতিতে সাজিয়েছে। এটা আমার ভুল। আমি দোষী। সব অন্যায় আমার। পাগলের মতো নিজের চুল টেনে বলছে আনহা। আনহার এমন পরিস্থিতিতে ইহান দ্রুত হাত ধরে আনহার। ওকে শান্ত করার জন্য বলে, শান্ত হন, শান্ত হয়ে আমাকে আগে সবটা বলুন, নাহলে কি করে জানবো আমি? আনহা কিছুক্ষণ ওভাবেই কাঁদল। অতপর ইহানের দিকে করুণ চোখে তাকিয়ে বলা শুরু করে, বাবা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর ওর মা আমায় নিয়ে গ্রামে চলে যায়। ঢাকায় আমাদের তেমন আত্মীয় ছিল না বিধায় মা শিক্ষিত হয়। জমি টমিও বাবার ব্যবসায়ের দিকটা সামলে নেয় সে। ভালোই চলছিল আমাদের। কিন্তু তখনই চেয়ারম্যান ওদের জমি কেনার কথা বলে। কিন্তু জমি বিক্রি করার কোনো প্রয়োজন ছিল না আমাদের। তাছাড়া জমির হওয়া ফসলের অংশ আমরাও পেতাম বর্গা দেওয়ার কারণে, তাই মা না করে দেয়। কিন্তু চেয়ারম্যান তো নাছোড়বান্দা ছিলেন। এই জমি তার চাইই চাই। তখনই আমরা জানতে পারি তিনি বাবাকেও জমি বেচার জন্য তাগাদা করেছিলেন, কিন্তু বাবা রাজি হননি। এভাবেই চলে যেতে লাগলো দিন। কিন্তু হঠাৎ একদিন রাস্তায় আমার সাথে মাহিদের দেখা। যদিও আমরা কেউ কাউকে চিনতাম না, কিন্তু সেই দিনের দেখা হওয়ার পর ও প্রায়ই আমাদের বাড়ি আসতো। আমি ততটা ভ্রুক্ষেপ করতাম না, কিন্তু একদিন মা এসে বলল মাহিদ নাকি আমায় বিয়ে করতে চায়। আমার দুঃসম্পর্কের আরমান মামা মাহিদের জন্য আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কি বলবো বুঝতে পারিনি আমি। মায়ের মুখে খুশির ঝলক ছিল, হওয়ারও কথা। বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, দেখতে শুনতে ভালো, ভালো ঘর। সব মাই চায় তার মেয়েকে এমন ঘরে বিয়ে হোক। তাই আমিও মায়ের খুশির উপর না করতে পারিনি আর। কিন্তু মাহিদ সেটা বুঝেছিল আমি বিয়েতে খুশি নই। তার কারণ অন্য কিছু নয়। আসলে আমি তখন বিয়ে করতে চাইছিলাম না। আগে লেখাপড়া শেষ করতে চাইছিলাম আমি। কিন্তু মা না বুঝলেও মাহিদ যেন তো বুঝে নেয়। কথায় আছে না, দুষ্টু লোকের মিষ্টি কথা, ঠিক তাই। মাহিদ নিজেই মাকে বলে আমার অনার্স কমপ্লিট হওয়ার পর বিয়ের কথা জানায়। মাহিদের এমন কাজে আমারও ওকে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। আমার প্রতি মাহিদের যত্ন, কেয়ার, ভালোবাসা দেখে আমিও অন্ধের মতো ওকে বিশ্বাস করতে শুরু করি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যার জন্য ওর প্রতি আমি আকর্ষিত হতাম, সেটা হচ্ছে ওর মন মানসিকতা। ওর সাথে অনেকবার ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি। আমাদের বিয়ে ঠিক হওয়ার বছর গড়িয়ে এসেছিল, সবাই জানতো, তাই তেমন বিধিনিষেধও ছিল না। কিন্তু অদ্ভুত কথা কি জানিস, ও সুযোগ পেয়ে কোনো দিনও আমায় খারাপভাবে ছুঁতে চায়নি, বরং নিজেই বলেছে বিয়ের পর পবিত্রভাবে আমাদের ভালোবাসাকে পূর্ণতা দিবে। কথাটা বলে কেঁদে ওঠে আনহা। কিন্তু ইহান কিছু বলতে পারল না, শুধু শুনে গেল। তৎক্ষণাৎ আনহা উত্তেজিত হয়ে বলল, সব মিথ্যে ছিল, সব। ও
ও শুধু আমার কাছে ভালো মানুষ সাজতে চেয়েছিল। একে একে আমাদের বিয়ের দিন ঘনিয়ে আসার পর মা আমাকে বলে মাহিদের সাথে আমার বিয়েটা হবে না। বিশেষ করে ইয়ান মানতে পারিনি আমি। চেয়েছি মায়ের কথাটা শুনতে, কিন্তু আমি পারিনি। মায়ের কথা উপেক্ষা করে সেদিন রাতেই ছুটে যাই মাহিদের কাছে। কিন্তু গিয়ে যা জানতে পারি, কি জেনেছিলেন? মাহিদের স্বভাব ভালো ছিল না। একটা চরিত্রহীন লোক ছিল সে। ওর সাথে আমার বান্ধবীর অবৈধ সম্পর্ক ছিল। শুধু তাই নয়, সীমা দুবার অ্যাবর্শনও করিয়েছিল। কিন্তু মাহিদকে বিয়ের কথা বলে ও না করে দেয়। এসব আমি সীমার থেকেই জানি। ও শুধু আমার সামনে ভালো সেজে থাকা নাটক করতো। প্রথমে ভেবেছিলাম হয়তো আমায় ভালোবাসতো, কিন্তু না, ভালোবাসার জন্য নয়। ও আমাকে বিয়ে করতে চেয়েছিল আমার জমির লোভে। গ্রামে ওদের পরেই সবচেয়ে জমি ছিল আমাদের বেশি, তাও আবার সবটা আমার নামে। আমাকে বিয়ে করতে পারলে ব্যাস, এই জন্যই আমার বাবাকে ওই অ্যাক্সিডেন্ট করিয়েছিল। ভেবেছিল বাবার মৃত্যুর পর হয়তো আমাদের অসহায় পেয়ে জমি নিয়ে নেবে, কিন্তু মায়ের জন্য পারেনি, তাই আমাকে টার্গেট বানায়। মা এসব না জেনে প্রথমে রাজি হলেও পরে বিয়েটা ভেঙে দেয়। কিন্তু তাতেও ও ক্ষান্ত হয়নি, ক্ষেপে যায় আমাদের উপরও। বিয়ে করতে চাইনি বিধে আমার শরীরে ওর মারের আঘাতও আছে। আর বিয়ে করা ছাড়াও ওর কাছে উপায়ও ছিল না, জমির জন্য হলেও। তাই মা আমাকে নিয়ে সবকিছু ছেড়ে ঢাকায় পালিয়ে আসে। কিন্তু তাতেও থেমে থাকেনি। ওর তখন জমির সাথে আমাকেও দরকার ছিল, কিন্তু আমাকে তো পায়নি। মাকে নিয়ে যায়। 1 বছর পর আবার ওই কালো ছায়া ফিরে আসে আমার জীবনে। কাঁদছে আনহা, কিন্তু ওকে সান্ত্বনা দেবার মতো ভাষা খুঁজে পেল না ইহান। চুপচাপ রুম থেকে বেরিয়ে আসে। ভাবে এতটা ভয় আর কষ্টের মাঝে আনহা ছিল, কিন্তু ও জানতেই পারল না। রাত্রির বিন্দু বিন্দু জানা জ্বলে ওঠা আলোর নিচে বসে আছে ইহান। সকালবেলা আনহার কথাগুলো ভাবছে। এখন ভাবছে বললে ভুল হবে। সারাটা দিনই ভেবেছে, ভেবেই চলেছে, কিন্তু কোনো কিছুর দিক ঠিক করতে পারছে না। কি করবে, কি না করবে। মাহিদকে দেখে যতটুকু বুঝেছে, ও আনহাকে এমনি এমনি ছাড়বে না। এমনি এমনি বললে ভুল হবে। ও আনহাকে ছাড়বে বলে মনে হয় না। কি করে বাঁচাবে ও মাহিদের হাত থেকে আনহাকে? হাজার চিন্তা ভাবনার পরেও তার যেন দিশা করতে পারল না। সহসা ওর কাঁধে হাত রাখে কেউ। ইহান চমকে তৎক্ষণাৎ তাকায় তার দিকে। ক্ষীণ কণ্ঠে বলে উঠল, বাবা তুমি? আসাদ এসে ছেলের পাশে বসলেন। বললেন, অলরেডি 12টা বেজে গেছে। তুই এখানে বসে বসে কি ভাবছিস? আমি সারাটা বাড়ি খুঁজেও তোকে পেলাম না। শেষমেশ ছাদে এসে দেখি তুই এখানে বসে আছিস। এমনি ভালো লাগছিল না, তাই। আনাকে সেভ করার কথা ভাবছিস? না, তাহলে ভাবছি তোমার একটা ভুলের কারণে আজ আমার হাত পা বাঁধা হয়ে গেল। ইহানের এ কথায় কিছুটা অবাক হলেন আসাদ। প্রশ্নসূচক কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার জন্য তোর আবার কি হলো? ইহান ছোট একটা শ্বাস ছেড়ে সামনের দিকে তাকিয়ে রোবটের ন্যায় বলতে শুরু করে, আমার জানা মতে আনহার বাবার 1 বছর আগে তোমার সাথে মায়ের বিয়ে হয়েছে। তাহলে আমার প্রশ্ন, আমি কেন আনহার 3 বছরের ছোট হলাম? পরিসংখ্যানিক হিসেবে আমার তো আনহার চেয়ে 1 বছর বড় হওয়ার কথা, কিন্তু তা না হয়ে উল্টো 3 বছরের ছোট হয়ে গেলাম। মানে 4 বছরের গ্যাপ কেন? ইহানের প্রশ্নে কিছুটা ইতস্তত হলেন আসাদ। এমন প্রশ্ন কেউ বাবাকে করে? অন্য কেউ হলেও মানা যায়। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, হঠাৎ এমন উদ্ধট কথা ভাবছিস কেন? বাবার এ কথাই হঠাৎ করেই ইহানের মেজাজ গরম হয়ে আসে। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, কেন বলছি এই কথা? কারণ একটাই, তোমার জন্য আজ আমার এই পরিস্থিতি। ভ্রু কুচকাই আসাদ। ইহানের কথার মানে উদ্ধার করতে চাইছে। ছেলে যে পাগল ছিল তা একটু আধটু জানত, কিন্তু এখন বুঝে গেছে ছেলের মাথা পুরোপুরি গেছে। তিনি কিছুটা অবুঝ ভঙ্গিমায় বললেন, আমার জন্য তোর এই পরিস্থিতি মানে কি বলতে চাইছিস তুই? আর কোন পরিস্থিতির কথাই বা বলছিস? ইহান গর্জে উঠে বলল, এটাই, আমি যদি আনহার আগে দুনিয়াতে আসতাম তাহলে তো এত ঝামেলাই হতো না। সোজা গিয়ে আনহাকে বলতাম। পুরো কথা শেষ হওয়ার আগেই থেমে গেল ইহান। কিছুটা ইতস্তত হলো। ইহান না বললেও আসাদ ওর বাকি কথা বুঝে নিলেন। বললেন, কি বলতি আনহাকে? ইহান রাগী চোখে বাবার দিকে তাকায়, বলে, এটাই বলতাম, আনহা আপনি মাহিদ ফাহিদকে ছাড়ো, আমাকে বিয়ে করে আমার বউ হয়েছেন। তারপর দেখি কোন মাহিদের কত সাহস আছে আমাকে আপনার কাছ থেকে আলাদা করতে পারে। এখন বলতে পারবি না? প্রশ্ন করলেন আসাদ। ওনার প্রশ্নে কিছুটা ইতস্তত হয় ইহান। বাবার কথার মানে উদ্ধারে ব্যর্থ হয়। দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলতে চাইছো বলো তো? এটাই, তুই আনহার চেয়ে বড় হলে ওকে প্রোটেক্ট করার কথা বলতি, এখন পারবি না? তুই আনহার বয়সে মাত্র 3 বছরের ছোট, কিন্তু বয়সে যথেষ্ট হয়েছে। এই বয়সেই নিজের বিয়ের কথা বলিস, বাচ্চা কাচ্চার স্বপ্ন দেখিস, অথচ একটা মেয়ের নিরাপত্তা করতে পারবি না? এটা তো কোনো কথা হতে পারে না, তাই না? এবারেও বাবার কথা ইহান স্পষ্ট বুঝতে পারল না। বাবার কথার যে মানে ওর সামনে আসছে
তা যেন বিশ্বাস হচ্ছে না। কিন্তু উনি মজা যে করবেন না তাও ওনার কাছে স্পষ্ট। সহসা আসাদ ইহানকে টেনে নিজের পাশে বসিয়ে দিলেন। আকাশের দিকে তাকিয়ে বললেন, আনহাকে তোর কেমন লাগে বলতো? মানে আমি যদি ওর জন্য একটা ছেলে ঠিক করি, তাহলে ওই ছেলেকে আনার ভালো খারাপ গুণগুলোর কথা বলতে হবে, তখন কি বলবো? আসাদের কথায় ইহানের মুখ বিবর্ণতায় ছেয়ে যায়। কিছুটা স্তম্ভিত কণ্ঠে বলে, তুমি আনহার জন্য ছেলে ঠিক করবে নাকি? এখনো তেমন চিন্তা ভাবনা নেই, কিন্তু করতেও পারি। আনহার মতো মেয়ের জন্য পাত্র খুঁজে পেতে আমাকে বেশি কষ্ট করতে হবে না, তা আমি জানি। তবে ওরকম একটা মেয়ের জন্য যোগ্য পাত্র খোঁজা আসলেই কঠিন হবে। তা বর্তমান ছেলেরা তো তোর স্বভাবেরই বেশি হয়। তুই আনহার ভালো মন্দের বর্ণনা দে না, ওর কথা না হয় আজ তোর কাছেই শুনলাম। ইহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে সামনে তাকাই, নির্লিপ্ত নয়নে বলে, কি বলবো বলো তো? ছোটবেলা থেকে ওনার সবকিছু আমার ভালো লাগে। ওনার বিরক্তিও আমার ভালো লাগে, ওনার রাগও আমার ভালো লাগে। ভয় পেলে বোধ হয় তাকে আরেকটু বেশি সুন্দর লাগে। একদম ডলের মতো, সবসময় শান্ত স্থির ভাব, যেন প্রশান্তির নীর। যতই রাগ থাকুক বা মেজাজ খারাপ, আনহার মুখের এক হাসির ঝলকে সব শেষ। আর আসাদ এতক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে ওর কথা শুনছিল। তারপর ইহানকে থামিয়ে বলল, হয়েছে হয়েছে, থাম। আমি আনহার ভালো খারাপ গুণের কথা বলেছি, ওকে নিয়ে কবিতা বলতে না। এসব গিয়ে আমি কি কোনো ছেলের সাথে বলতে পারবো? আজব, তুইও না। রেগে গেল ইহান। আবার বাবার পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমার কাছে জিজ্ঞেস করছে কেন? নিজে খুঁজে নাও না ভালো খারাপ গুণ। তুই রাগ করছিস কেন? আমি তো অনেক হয়েছে, আর না, কোথাও গিয়ে একটু শান্তি নেই। কথাগুলো বলে বিরক্তি প্রকাশ করে চলে গেল ইহান। ইহান চলে গেলে আসাদ বসে পড়ে, গম্ভীর হয়ে ভাবে আনহার প্রতি ইহানের ফিলিংস শুধু বন্ধুত্বের নয়, তার চেয়েও বেশি কিছু। কিন্তু ছেলে এটা মানতে পারছে না, আবার অস্বীকার করতেও পারছে না। দুয়ের দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। বয়সের ফারাকটা ইহান ঠিক পেরিয়ে উঠতে পারছে না। তখনই আনহার কথা মাথায় আসে। আচ্ছা, আনহার মনে কি ইহানের প্রতি শুধুই স্নেহ কাজ করে, অন্য কিছু নয়? নাকি ইহানের ভয় ওর দ্বন্দ্বে পরিণত হয়েছে? আসাদ গুলিয়ে গেলেন ঠিক ভুলের বিচারে। দুদিকের বিচারে আলাদা আলাদা ফলাফল পাচ্ছে। তাছাড়াও কোনটা যে ইহানের জন্য ঠিক সেটা নিয়েও দ্বিধাই ভুগছেন। কিছুই ভেবে পেলেন না। সর্বশেষে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সকালে ইহান এক্সারসাইজ করার জন্য ছাদে যেতেই দেখে আনহা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ইহান ওর পাশে দাঁড়িয়ে বলে, মরার কথা চিন্তা করছেন লাভ দিয়ে? এ কথায় আনহা শান্ত সুরে ইহানের দিকে না তাকিয়ে জবাব দিল, মরার হলে 1 বছর আগেই ট্রাই করতাম, এত কিছুর পরেও বেঁচে থাকতে চাইতাম না। কেন চাইছেন বাঁচতে? এবার আনহা ইহানের দিকে তাকায়, তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, বাঁচতে যাওয়ার কোনো নির্দিষ্ট কারণ নেই, মরতে চাই না তাই বেঁচে আছি। চড়াই উতরে তো থাকবেই, তাই বলে মরে যাবো? কিন্তু কি জানেন, আমার ইচ্ছে হচ্ছে আপনাকে মেরে ফেলতে। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাই আনহা। ইহান বলে, এসব ভ্যাচাল আমার ভালো লাগছে না। ঝামেলা চেয়ে ভালো আপনাকে মেরে ফেলে, ঝামেলায় চুকে যাবে। কথাটা শুনে আনহা কিছু বলল না। নির্লিপ্ত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, ভাবিস না, আমি আসলে কোনোদিন কারো ঝামেলা হয়ে থাকতে শিখিনি। আমি আজকে বিকেলেই চলে যাব। কোথায় যাবেন? মাহিদের কাছে? আপনার মাও তো আছে। মাকে নিয়ে চিন্তা নেই আমার। আমি জানি মাহিদ ওনাকে কিছুই করবে না, মা ভালোই থাকবে। আর যাওয়ার কথা যদি বলিস, ভার্সিটি শেষের দিন আমি চলে যেতাম। ঢাকার বাইরে থাকা খাওয়া আর একটা চাকরির ব্যবস্থা করেছিলাম আমি, কিন্তু চলে যাওয়ার আগেই। আনহা, আপনি এখানে থাকবেন, আমি আসছি। কোথাও যাবেন না, এখানেই থাকবেন। আনহার কথা শেষ হওয়ার আগে কথা বলে দৌড়ে কোথাও চলে গেল ইহান। ব্যাপারটাই বুঝতে পারল না আনহা। তৎক্ষণাৎ খেয়াল করলো বাড়ির সামনে পুলিশের গাড়ি, কিন্তু ইহান নিজেদের ফ্ল্যাটে গিয়ে দেখে সেখানে মানুষ ভরপুর। মাহিদ পুলিশ নিয়ে এসেছে। ইহানকে দেখেই তেড়ে এসে বলল, ইন্সপেক্টর, এই সেই ছেলে যে আমার ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। মিথ্যে বলছে ও, আমার ছেলে কিছু করেনি। আনহা নিজে। অপর্ণার কথা শেষ হওয়ার আগেই আনহা সেখানে উপস্থিত হয়। তৎক্ষণাৎ অপর্ণা ওকে টেনে সবার সামনে নিয়ে যায়। রাগী কণ্ঠে বলে, এই মেয়ে, তোমার জন্য আমার ছেলে। তৎক্ষণাৎ মাহিদ এসে আনহার হাত ধরে বলে, তুই এই মুহূর্তে আমার সাথে যাবে, আর ওই ছেলেটা জেলে। ইহান কিছু বলতে গেলে থামিয়ে দেন আসাদ। বললেন, মিস্টার মাহিদ, আমার ছেলের অন্যায়টা কি বলতে পারেন? আমার স্ত্রীকে জোরপূর্বক কিডন্যাপ করে নিয়ে এসেছে। কিন্তু আমার জানা মতে আনহা স্বেচ্ছায় আমার ছেলের সাথে এসেছে। কি আনহা? শঙ্কিত আনহা ঢোক গিলে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তৎক্ষণাৎই ইন্সপেক্টর বলে উঠলেন, আরেকজনের ওয়াইফকে নিয়ে আসাও অপরাধ। কিসের স্ত্রী আনহা? যদি ওনার স্ত্রী হতো
তাহলে তিনি আবার ওকে বিয়ে করতে চাইতো কেন? মিস্টার মাহিদ, আপনার সাথে আনহার বিয়ের কোনো প্রুফ আছে? এ কথায় কিছুটা দমে গেল মাহিদ। গ্রামের সবাইকে বুঝিয়েছি ঠিকই বিয়ের কথা, কিন্তু মিথ্যে কাগজপত্র দিয়ে এদের বোঝানো যাবে না। তাছাড়া আনহা নিজেও আছে, পরে নিজেই ফেঁসে যাবে। তৎক্ষণাৎ মাহিদের পক্ষে আনহার দূর সম্পর্কের মামা আরমান বললেন, বিয়ে না হলেও হওয়ার কথা ছিল, আর এভাবে বিয়ে থেকে মেয়ের গলায় চাকু ধরিয়ে আনা অন্যায়। তাই যদি হতো তাহলে আনহা চলে যেত, কিন্তু ও নিজেই বলেছে ও স্বেচ্ছায় এসেছে। বললেন আসাদ। তাহলে ওর গার্জেন হিসেবে আমি আমার ভাগ্নিকে নিয়ে যাব, এটাতে আমার অধিকার আছে। বলেই আনহার হাত ধরলেন, কিন্তু বাদ সাধলেন আসাদ। বললেন, প্রাপ্তবয়স্ক মেয়ের মতের বিপক্ষে তাকে নিয়ে যাওয়া অন্যায়। কিন্তু আমার প্রাপ্তবয়স্ক ভাগ্নিকে আমি এখানে কেনেও রাখবো। তৎক্ষণাৎ আসাদ বলে উঠলেন, কারণ এটাই আনহার ভবিষ্যৎ ঠিকানা। আমার ছেলে ইহান ও আনহা একে অপরকে ভালোবাসে, তাই ওরা পালিয়ে আমার কাছে এসেছে যাতে আমি ওদের বিয়ে দেই। কথাটা শুনেই সেখানে সবাই স্তব্ধ হয়ে গেল। অপর্ণা তেড়ে এসে বললেন, কি বলছো তুমি এসব? ইহান? থামিয়ে দিলেন আসাদ। ইহানের কাছে গিয়ে বললেন, আনহাকে আমার ছেলের বউ হিসাবে বানাবি ইহান? বাবা হিসাবে তোর কাছ থেকে কিছু চাইছি আমি, দিবি? কথাটা বলে ইহানের হাত ধরলেন আসাদ। ইহান বিস্ফোরিত চোখে আসাদের দিকে তাকায়। ওর কি জবাব দেওয়া উচিত ঠিক করতে পারল না। বিয়ে, তাও আনহাকে, কিভাবে সম্ভব? তাছাড়া ইহান, আনহা ও আসাদ বদ্ধ রুমে দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। জিহামকে ফোন দিয়ে আনহার বাবা কাজী নিয়ে আসতে বললেন। জিহাম তৎক্ষণাৎ সমস্ত ব্যবস্থা করে সবকিছু রেডি করে নিয়ে এসেছে, কিন্তু বিয়ের জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি তা হচ্ছে ছেলে মেয়ের সম্মতি। সেটাই তো নেওয়া হয়নি। আসাদ খুব ভালো করেই জানেন ছেলে মেয়ে দুটো একে অপরের সাথে থাকতে চায় অবশ্যই, কিন্তু সমাজের বেঁধে দেওয়া কিছু অযাচিত নিয়মের কারণে তা ওরা মানতে চাইছে না। কিন্তু আসাদ চাই এই ছেলে মেয়ে দুটো একসাথে থাকুক। তিনি আনহা ও ইহানের দিকে তাকালেন। ইহান মাথা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না। অন্যদিকে আনহা সেই থেকে ক্রমাগত কেঁদেই চলেছে। ওর অশ্রু যেন কোনো কিছুর বাদ মানতে চাইছে না। আসাদ আনহার পূর্বে নিজের ছেলের কাছে যায়, ইহানের সামনে দাঁড়িয়ে বলে, এখন তুই যদি বিয়েটা করতে রাজি না হোস তাহলে সবার সামনে আমি মিথ্যুক হিসেবে প্রমাণিত হব। মাহিদ, ইন্সপেক্ট, ওরা এখনো যায়নি। এই বিয়েটা না হলে আনহাকে এখানে রাখা যাবে না। ইহানের সামনে দাঁড়িয়ে বলে। ইহান নীরব রইল, বাবার কথার কোনো প্রত্যুত্তর দিল না। সত্যি বলতে ওনার কথার কোনো প্রত্যুত্তর ইহানের কাছে এই মুহূর্তে নেই। তুই কি এভাবেই চুপ থাকবি ইহান? এবার কিছুটা রাগান্বিত কণ্ঠে বললেন তিনি, কিন্তু এবারেও ইহান চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, আমার কথার যখন দাম তোর কাছে নেই তাহলে আমিও তোকে ফোর্স করব না। আমি বরং আনহাকে জিজ্ঞেস করো বাবা, উনি আমাকে বিয়ে করতে চায় কিনা, তারপর না হয় আমি বললাম। কথাটা বলে মাথা উঁচু করে ইহান আসাদের দিকে তাকায়। মুহূর্তে আসাদের মুখ খুশিতে জলজল করে ওঠে। তিনি আনহার কাছে যান। আনহাকে জিজ্ঞেস করতেই ও মাথা নিচু করে হিচকি তুলতে লাগলো। কান্নাটা যেন ওকে আরো কষ্ট দিচ্ছে। আনহাকে এভাবে কাঁদতে দেখে আসাদ বললেন, কিরে আনহা, চুপ করে আসিস যে? এই বিয়েটা করবি তুই? আনহা চুপ। দেখ আনহা, আমি আমার ছেলের লাইফটা তোকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র তোর কথা ভেবে, তোর ভালোর জন্য। তুই এখানে থাকবি নাকি ওদের সাথে যাবি সেটা ডিপেন্ড করছে তোর সিদ্ধান্তের উপর। আমি এই বিয়েটা করতে পারবো না চাচা। কাদার বেগ বাড়িয়ে বলল আনহা। কেন পারবি না? ক্রোধিত কণ্ঠে বললেন আসাদ। এই বিয়েটা হলে ইহানের লাইফ নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমার এমনিতেও অনেক বদনাম হয়েছে, আর মাহিদও ইহানকে ছেড়ে দেবে না, ওর বিপদ হবে। তাই বলছি চাচা, আমি এই বিয়েটা করতে পারবো না। থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব তোর। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার ছেলের ভালো মন্দ নিয়ে আমি বুঝি, টেনশন নেই। কোথাকার কোন মেয়ে, সে আমার ছেলের ভালোটা বুঝবে। আমার ছেলের ভালো বোঝার জন্য আমি যথেষ্ট, তোকে না ভাবলেও চলবে। চাচা আমি আর একটা কথাও বলবি না তুই। ইহানের থেকে জিজ্ঞেস করেছি ঠিকই, কিন্তু তোর থেকে জানতে চাওয়ার আমার ভুল। আমি কিছু শুনতে চাই না। বিয়ে তোকে করতেই হবে বস। আমি বিয়ের কথা বলে আসি। আসাদ বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই আনহা ইহানের দিকে তাকায়, কিন্তু ইহানের দৃষ্টি আনহার দৃষ্টির মুখোমুখি হতেই ইহান ওর থেকে মুখ ফিরিয়ে নিচে চলে যায়। আনহা কিছু বলতে যাবে, কিন্তু পারল না। ইহান ও আনহাকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। কাজী ওদের দুজনের দিকে একটি খাতা এগিয়ে দিয়ে সিগনেচার করতে বলে আসাদ ইহানের দিকে কলম দেয়। ইহান গম্ভীর মুখে কলমটা নিয়ে নিজে সই না করে আনহার দিকে এগিয়ে দেয়।
আনহা করুণ দৃষ্টিতে ইহানের দিকে তাকায়। ইহানের মনে ঠিক কী চলছে বুঝতে পারছে না, কিন্তু এতটুকু আনহা বুঝতে পারছে যা হচ্ছে ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। শুধু ভুল না, মস্ত বড় ভুল হচ্ছে। তৎক্ষণাৎ ইহান অনেকটা বিরক্তি নিয়ে আনহাকে কলম ধরতে ইশারা করে। আনহা কাঁপা কাঁপা হাতে কলম ধরে, সাইন করতে যায়, কিন্তু হাতটা বারবার থেমে যাচ্ছে। ও ইহানের দিকে তাকায়। ইহান তখনও নিচু মাথায় বসে আছে। আনহা চোখ বন্ধ করে, চোখের কোণ বেয়ে দুফোঁটা পানি পড়ে। পরক্ষণে কিছু একটা ভেবে নিজেকে শক্ত করে সাইন করে দেয় পেপারে। আনহা সাইন করার পর ইহান ধীরস্থ কলমটা নিয়ে নিজেও পেপারটাই সাইন করে। বিয়ের ফর্মালিটি পূরণ হলে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যায়। যেহেতু ওদের বিয়ে হয়ে গেছে, সেহেতু কারো কিছু করার থাকে না। মাহিদ ও ইন্সপেক্টর সেখান থেকে চলে যায়। রাত প্রায় 2টো বাজতে চলল। আনহা ইহানের রুমে শুয়ে শুয়ে কাঁদছে। আজ বোধহয় ওর বাসর রাত ছিল, কিন্তু এখানের পরিস্থিতিতে মনে হচ্ছে বিয়ে হয়নি, বরং কারোর শেষ কার্য সম্পন্ন করা হয়েছে। আনহা ইহানের ঘরে আসতে চায়নি, কিন্তু আশাদের জন্য আসতে হয়েছে। কিন্তু ইহান এখনও ফেরেনি। সেই যে সকালবেলা বেরিয়েছে আর এখন রাত 2টো, তার মাঝে কোনো খবর নেই ইহানের। অপর্ণা তো আনহাকে সহ্য করতে পারছে না। তার ধারণা আনহার জন্য ইহানের অনেক বেশি দুর্ভোগ হবে। আনহা ওর জন্য অভিশাপ। কিন্তু এ কথার বিপরীতে আনহা চেয়েও কিছুই বলতে পারেনি। কোথাও না কোথাও নিজেও এমনটাই ভাবে। আসলেই ও ইহানের জন্য অভিশাপ ভেবেই বিছানায় মুখ গুজে কাঁদছে। তৎক্ষণাৎ দরজা খোলার শব্দ পায়। আনহা সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে বসে। ইহান রুমে ঢুকে নিজের অভ্যাস মতো দরজা বন্ধ করতে যায়, কিন্তু আনহাকে দেখে থমকে যায়। পরক্ষণে ভাবে ভয় পাচ্ছে কেন। আনহা তো ওর বউ। ও কোনো কথা না বলে ওয়াশরুমে ঢোকে, ফ্রেশ হয়ে বাইরে বের হয়। আনহা তখনও বসে আছে বিছানায়। ইহান একবার বিছানায় থাকা আনহার দিকে চোখ বুলিয়ে আশপাশ দেখে। আসলে কি করবে ঠিক ভেবে পাচ্ছে না। তখনই আনহা বিছানা থেকে উঠে ইহানের সামনে দাঁড়ায়। আনহা একটু ঝুঁকতেই ইহান তৎক্ষণাৎ সরে গিয়ে বলে, থামুন থামুন, আমাকে সালাম করার দরকার নেই। আমি আপনার হাজব্যান্ড হলেও পিচ্ছে। ইহানের এ কথাই আনহা কিং কর্তব্য বিমূঢ়। ও ইহানকে সালাম করতে যাচ্ছে, এটা কেন মনে হলো ওর? ও তো পায়ের নিচ থেকে কাঠি জাতীয় কিছু সরানোর জন্য ঝুঁকলো। আনহা কিছু বলবে তার আগেই ইহান বলল, দেখুন, আমার মাথাটা ঠিক নেই, কেমন যেন লাগছে। আপনি বরং শুয়ে পড়ুন, আমিও ঘুমাবো। ভ্রু কুচকায় আনহা। ছেলেটা বলতে কি চাইছে? তখনই ইহানের দিকে নজর যায়। শীত শীত আবহাওয়া, তবুও ছেলেটা ঘামছে, যেন কিছুতে ভয় পেয়েছে। কিন্তু কি? ইহান একটা ঢোক গিলে বলল, উফ, আপনি এখনো দাঁড়িয়ে? বললাম তো শুয়ে পড়ুন, আমিও শুয়ে পড়ছি। কিন্তু আমার কথা। দেখুন আনহা, যা শোনার কাল সকালে শুনবো। আপাতত আজ রাতে। ভ্রু কুচকায় আনহা। ধুর, আমার কেমন লাগছে, আমি ঘুমাবো। বলেই বিছানায় শুয়ে পড়ল। পরক্ষণেই উঠে বসল। আনহার দিকে তাকিয়ে বলল, আপনিও কি বিছানায় ঘুমাবেন? মানে আমার পাশে ঘুমাবেন? তুই কি আমায় নিচে ঘুমোতে বলছিস? না, মানে আমি বলতে চাইছিলাম। আনহা ইহানের দিকে ভালোভাবে তাকালো। ইহানের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু আনহা বুঝতে পারছে না ও ভয় পাচ্ছে কেন। ইহানকে রুমে ঢুকতে দেখে আনহা বিছানা থেকে উঠে বসে। কেমন একটা অস্বস্তিতে বিছানা ছেড়ে নিচে নেমে ইহানের দিকে এগোয়। ইহান স্বাভাবিকভাবে রুমে ঢুকলেও আনহাকে কাছে আসতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। আনহা এসে ইহানের সামনে দাঁড়িয়ে পায়ের দিকে তাকাতেই ইহান দ্রুত সরে গিয়ে বলে, আগেই বলেছে, এসব ফর্মালিটির কোনো দরকার নেই। দ্রুত কণ্ঠে বলে হাঁসফাঁস করতে লাগলো ইহান। আনহা ইহানের এমন ব্যবহারে কিং কর্তব্য বিমূঢ়। ও কেন ইহানকে সালাম করতে যাবে, তাও পায়ে হাত দিয়ে? ও তো জড়তার কারণে নিচের দিকে তাকিয়েছে। ইহানের দিকে চোখ পড়তেই ইহান কিছুটা অস্বাভাবিক লাগলো, যেন কিছু একটাই দ্বিধান্বিত হয়ে আছে। ইহান দ্রুত আনহার কাছ থেকে সরে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখতে দেখতে বলে, আসলে বিয়ে অভিজ্ঞতা নেই তো, তাই। এ কথায় আনহা কিছুটা রাগান্বিত হলো। ইহানের উদ্দেশ্যে বলল, এর আগে বোধহয় আমি আরো কয়েকবার বিয়ে করেছি না রে? ইতস্তত হলো ইহান। দাঁত কেলিয়ে বলল, আমি তা কখন বললাম? আনহা তেড়ে গেল ইহানের দিকে। একটু আগে। আনহাকে সামনে আসতে দেখেই ইহান দ্রুত সেখান থেকে সরে গেল, যেন বাঘিনী এসেছে। একটু দূরে গিয়ে বলল, যা বলার দূর থেকে বলতে পারছেন না, চিপকালের মতো চিপকাচ্ছেন কেন? হ্যাঁ? কিছুটা ভয় মিশ্রিত বিরক্তি প্রকাশ করলো ইহান।
ইহানের অদ্ভুত বিহেভে কিছুটা দ্বিধান্বিত হলো আনহা। ছেলেটা এমন অদ্ভুত ব্যবহার কেন করছে? তবুও কুঞ্চিত কপালে ইহানকে বলল, তোর সাথে কিছু কথা আছে ইহান। যা বলার সকালে শুনবো। কয়টা বাজে খেয়াল আছে? ইহান